আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা দেখছেন এসএসটি টেকবিডি চ্যানেল, আর সঙ্গে আছি আমি কামাল হোসেন। তো আজকের ভিডিওতে দেখাবো কি করে আপনি ঘরে বসে নিজে নিজেই আয়কর রিটার্ন ফর্ম 8 পৃষ্ঠার A to Z ফিল আপ করতে পারেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন, তাহলে এই ভিডিওটি শেষে আপনি নিজে নিজেই 8 পৃষ্ঠার আয়কর রিটার্ন ফর্ম A to Z ফিল আপ করতে পারবেন। যাদের বেসিক 30/6/2022 তারিখে 16,000 টাকা হয়েছে, আপনাদের সকলের আয়কর জমা না দিলেও আয়কর রিটার্ন ফর্ম আপনারা জমা দিতে হবে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো চলে আসলাম আমরা 8 পৃষ্ঠা সম্বলিত আমাদের আয়কর রিটার্ন ফর্মে। তো এখানে দেখেন লেখা আছে IT 11 গ। এই 11 গ যে 8 পৃষ্ঠার, এটাই আমরা ফিল আপ করবো। তো এখানে আপনারা পাসপোর্ট সাইজের ছবি লাগাবেন সত্যায়িত করে, লাগিয়ে তারপর এখানে নিচে দেখেন সার্বজনীন স্বনির্ধারণী, আপনার এটাতে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। দিয়ে এখানে আপনার নামটা NID কার্ড বা টিন সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে লিখে দিবেন। তারপর জাতীয় পরিচয়পত্র যদি 10 ডিজিটের হয় 10 ডিজিট দিয়ে দিবেন, আর যদি 17 ডিজিটের হয় 17 ডিজিটের দিয়ে দিবেন। তারপরে UTIN এটা দরকার নেই, যদি থাকে দিয়ে দিবেন। UTIN মানে হলো ইউনিফাইড ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ একীভূত টিন নাম্বার যদি থাকে দিবেন, না থাকলে কোনো দরকার নেই। তো আপনারা এই যে টিন সার্টিফিকেটের যে 12 ডিজিটের নাম্বার, এটা অবশ্যই আপনারা দিয়ে দিবেন এখানে। তো দিয়ে দিলাম। দিয়ে আপনি যে জেলারই হন সে জেলার একটা সার্কেল নাম্বার আছে, নাম্বারটা দিয়ে জেলার নাম দিবেন। আর আপনার কর অঞ্চল হলো আপনার বিভাগটা এখানে দিয়ে দিবেন। দিয়ে আপনি যে এই বছর কর দিতেছেন নভেম্বরের 30 তারিখ লাস্ট ডেট, তো এটা হলো 2022-23 অর্থ বছর, এটা আপনারা দিবেন এখানে। আবাসিক মর্যাদা নিবাসী এই ঘরে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। মর্যাদা ব্যক্তি এই ঘরে দিবেন। ব্যবসা প্রতিষ্ঠান নিয়োগকারীর নাম, আপনার নিয়োগকারীর নাম যেটা এটা দিবেন। আমাদের হলো প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, এটা দিয়ে দিলাম। এখন যদি আপনি করদাতা স্বামী হয়ে থাকেন, স্ত্রীর নাম লিখবেন এখানে। আর যদি আপনি স্ত্রী হয়ে থাকেন, তাহলে স্বামীর নাম লিখবেন এখানে। তো করদাতা যিনি, আপনি যদি স্বামী হয়ে থাকেন তো আপনার বাবার নাম এখানে দিবেন। করদাতার মায়ের নাম এখানে দিয়ে দিবেন। করদাতার জন্ম তারিখ, এখানে দিন, এখানে মাস এবং এখানে বছর বসিয়ে দিবেন। বর্তমান ঠিকানা, করদাতার বর্তমান ঠিকানা হলো আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিবেন। তারপর এই প্রতিষ্ঠানের ডাকঘর, ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা দিয়ে দিবেন। আর স্থায়ী ঠিকানা হলো আপনার গ্রামে বা শহরে যেখানেই থাকুক এটা লিখে দিবেন এখানে। আর ডাকঘর আপনার যদি পৌরসভার হন পৌরসভা দিবেন, আর গ্রাম হলে তো ইউনিয়ন পরিষদ দিয়ে দিবেন, উপজেলা, জেলা দিয়ে দিবেন। তারপর এখানে টেলিফোন নাম্বার 15 নম্বরে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এখানে। আর আবাসিক এখানে প্রয়োজন নেই। আর ভ্যাট নাম্বার নিবন্ধন এটাও প্রযোজ্য নয়, লিখে দিবেন। তো 1 নম্বর পৃষ্ঠায় যেগুলি ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যেভাবেই বলেছি আপনারা সেভাবে লিখবেন। তারপরে আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাই। দ্বিতীয় পৃষ্ঠায় করদাতার আয় বিবরণী, এই যে এখানে দেখেন বেতনাদি। হ্যাঁ, বেতনাদি হলো তো আপনার এই তারিখে, যে এই তারিখটা এখানে লিখবেন। লিখে এই তারিখে বেসিক যত আছে আপনার বেসিককে 14 দিয়ে গুণ করবেন। গুণ করে যে ফিগারটা আসবে এখানে বসিয়ে দিবেন। 14 দিয়ে কেন? আপনার বেসিকের 12 মাসে 12টা বেসিক আর 2টা ঈদের বোনাস। হ্যাঁ, বছরে যে 2টা বোনাস পাই এটা কিন্তু বেসিকের সমান। তাহলে 2টা বেসিক এবং 12 মাস হলো 14 দিয়ে আপনার এত তারিখের যে বেসিকটা এটাকে গুণ দিবেন, দিয়ে ফিগারটা এখানে বসাবেন। তারপরে এইগুলির উপর যদি থাকে আপনার এখানে লিখতে পারেন, আর না থাকলে তো নাই। আমার নাই তাই আমি লিখছি না। এখন এই যে 1 হতে 9 পর্যন্ত যেগুলি আছে সবগুলির যোগফল আমি এখানে লিখব। এখানে লিখে বিদেশ থেকে যদি কারো আয় আসে এটা এখানে লিখতে পারেন। লিখে এই যে 12 নম্বরে আছে এখানে মোট আয়, এটার সাথে এটা যোগ করে দিবেন। এটা হলো মোট আয় আপনার। হ্যাঁ, এটা এখানে লিখবেন। তারপরে দেখেন এখানে আছে আপনি যদি কর দিয়ে থাকেন করও লিখতে পারেন, যেহেতু আপনি ট্যাক্স দিচ্ছেন না এখানে লেখা দরকার নেই। প্রদেয় কর 13 ও 14 এর পার্থক্য, 13 আর 14 এর পার্থক্য এটা। তো 13 নম্বর দেখেন, 13 নম্বর হলো মোট আয়ের উপর আরোপযোগ্য আয়কর। হ্যাঁ, আপনার যদি কর থেকে থাকে তাহলে করের পরিমাণটা এখানে লিখবেন। কখন কর হবে আপনার একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত আপনার কর হলো 0। 3 লক্ষ টাকার পরে যদি আপনার 1 লক্ষ টাকা হয় তার 5% দিবেন। 3 লক্ষ 1 টাকা যদি হয় তাহলে আপনি 3000 টাকা দিতে হবে, কারণ আমাদের সুনামগঞ্জে সর্বনিম্ন কর হলো 3000 টাকা। প্রত্যেক জেলায় একটা সর্বনিম্ন করের হার আছে, সেই হারটা দিতে হবে। আর
যদি 4 লক্ষ বা 5 লক্ষ হয়ে যায় সেই টাকাটার 5% দিতে হবে। যদি 3 লক্ষর পরে যদি 3 লাখ হয়ে যায় আপনার, তার 10%। এই 3 লক্ষর পরে যদি 4 লাখ টাকা হয় তাহলে 15%। 3 লক্ষর পরে যদি 5 লাখ টাকা হয় তাহলে 20%। 3 লক্ষর পরে যদি 6 লাখ টাকা হয় তার 25%। অবশিষ্ট যত থাকে, যদি 3 লক্ষর পরে আপনার 6, 7, 8, 10, 20 যাই হয় তার 25% ট্যাক্স দিতে হবে। তো আশা করি এই কত টাকার উপরে কত টাকা ট্যাক্স দিতে হবে বুঝতে পারছেন। তো যেহেতু আমাদের ট্যাক্স নাই, আমরা এখানে লিখছি না কোনো কিছুই, তো না লিখে আমরা এখন এই যে এখানে যে টাকাটা, এটা আমি কই থেকে লিখছি দেখাবো, যে কর অব্যাহতি প্রাপ্ত ও করমুক্ত আয়ের পরিমাণ। তো এই টাকাটা আমি তৃতীয় পৃষ্ঠায়, এরপরের যে পৃষ্ঠাটা, এই পৃষ্ঠার মধ্যে যে মধ্যের যে কলামটা করমুক্ত আয়, ওই হিসাবের যোগফলটা আমি এখানে লিখে দিব। তো আমি দেখাবো এখন এখানে আপনার নামটা লিখে দিবেন, পিতার নাম, মহিলা হলে স্বামীর নাম দিবেন, আপনার 12 ডিজিটের টিন নাম্বারটা দিবেন, দিয়ে আপনি স্থানটা দিবেন, আপনার বিদ্যালয়ের নাম, আর যে তারিখে জমা দিবেন 30শে নভেম্বরের আগে অবশ্যই এই তারিখটা এখানে লিখে দিবেন। আপনি যে তারিখে জমা দেন অবশ্যই 30 তারিখের আগে। এখানে স্বাক্ষর দিবেন আপনার, দিয়ে এই ব্র্যাকেটের মধ্যে আপনার নামটা, পুরো নামটা এখানে লিখে দিবেন স্পষ্টাক্ষরে। তারপর এখানে আপনার পদবিটা দিয়ে দিবেন। এখন আমরা তৃতীয় পৃষ্ঠায় যাচ্ছি। তৃতীয় পৃষ্ঠায় প্রচুর কাজ। এখানে দেখেন করদাতার নাম আপনি লিখবেন, আপনার TIN এর 12 ডিজিটের নাম্বারটা অবশ্যই লিখবেন। লিখে আপনার এই যে মূল বেতন, এটা হলো আপনার যে 30/6/2022 আপনার যে বেসিককে 12 দিয়ে গুণ দিবেন, দিলে এই ফিগারটা আসবে। এই ফিগারটা এখানেও লিখবেন, আপনি এখানে লিখবেন। এটা করযোগ্য আর এটা হলো করমুক্ত। এই কলামটা হলো করমুক্ত আর হলো আয়ের পরিমাণ। তারপরে বিশেষ বেতন লেখা থাকে, আপনি হাতে নববর্ষ ভাতা লিখবেন। লিখে আপনার নববর্ষ এই যে বেসিকের 20% যা আসে তা এখানে লিখবেন, এখানেও লিখবেন। এখানে কারণ কি নববর্ষ ভাতা করমুক্ত। শিক্ষা ভাতা এখানে আপনি হাতে লিখবেন, এটা এখানে লেখা থাকবে না, আপনাকে হাতে লিখতে হবে। তো শিক্ষা ভাতা 1 সন্তান হলে বছরে 6,500 টাকা করে মাসে, আর 2 সন্তান হলে মাসে 100 করে, বছরে 12,000 টাকা। তো এটা এখানেও লিখবেন, এটা এখানেও লিখবেন। এটা করমুক্ত। যাতায়াত ভাতা যদি থাকে লিখবেন, তো আমাদের যেহেতু নাই লিখলাম না। বাড়ি ভাড়া হলো আপনার বেসিকের যত পার্সেন্ট তত পার্সেন্টে 1 মাসের আসবে, এটাকে 12 দিয়ে গুণ দিয়ে আপনি এখানে বাড়ি ভাড়া এখানেও লিখবেন, এখানেও লিখবেন। বাড়ি ভাড়ার উপরে কোনো ট্যাক্স নেই। আপনার বেসিক এই যে 8,000 থেকে 16,000 হলে 45%, 16,001 টাকা থেকে হলে কত হাজার হলে ওই যে আপনার 40% এরকম আছে। তো আমি এটা দেখাবো পরে। তো আপনার বেসিকের যে পার্সেন্ট আসে সেই পার্সেন্টের বাড়ি ভাড়াটা 1 মাসের বের করে এটাকে 12 দিয়ে গুণ করে এটা এখানে বসিয়ে দিবেন, আর এটা এখানে বসাবেন। চিকিৎসা ভাতা 1500 টাকা করে, 1 বছরে 18,000 টাকা, এটা এখানেও বসাবেন, এটা এখানেও বসাবেন, কারণ চিকিৎসার উপরে কোনো ট্যাক্স নাই। তারপরে টিফিন ভাতা মাসে 200 টাকা করে, 1 বছরে 2400 টাকা, এটা আপনারা এখানেও দিয়ে দিবেন, এটারও কোনো ট্যাক্স নেই। তারপরে দেখেন যে বছরে যে 2টা বোনাস পান, 2টা বোনাসের যোগফল এটা এখানেও লিখবেন, এখানেও লিখবেন, এটার ট্যাক্স আছে। লিখে আপনারা এই কলামের সবগুলোর যোগফল লিখবেন আপনি এখানে, এই কলামের সবগুলোর যোগফল লিখবেন এখানে, আর এই কলামের সবগুলোর যোগফল লিখবেন এখানে। ঠিক আছে? এখন এটা লিখে এই যে এই টাকাটা, এটা কিন্তু 8 নম্বর পৃষ্ঠায় আবার লিখতে হবে। তো এই ফিগারটা আর এই ফিগারটা মনে রাখবেন আপনারা। এখন যাই আমরা, অনেকের আছে বাড়ি আছে, বাড়ি ভাড়া থেকে আয় হয়, যদি আয় হয়ে থাকে সেটা এখানে লিখবেন, আর না থাকলে না লিখবেন। তো বাড়ি ভাড়া যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই বছরে কিছু বাড়ির উপর খরচ আছে, যে খরচগুলি থাকে এখানে এগুলি লিখে দিবেন যদি থাকে। লিখে মুটটা আপনারা এখানে লিখবেন, আর এখানে লিখবেন এই যে বাড়ি ভাড়া থেকে যা পান এটা থেকে যত বছরে খরচ হয় বাড়ির পেছনে, এটা বাদ দিয়ে আপনারা এখানে লিখবেন। এই যে এখানে বলে দিছে 1 হতে 2 এর বিয়োগফল। এখানে যে এই হিসাবটা আসছিল, এই যে এই হিসাবটা, এটাই কিন্তু আমরা ওইখানে লিখেছি, ওই যে এখানে লিখেছি। 3 নম্বরের মধ্যের কলামেরটা আমরা 2 নম্বরের এখানে লিখে দিয়েছি। তো আমরা 3 নম্বর পৃষ্ঠা শেষ, আশা করি এখানে কোনো সমস্যা নেই। এখন আমরা চলে যাব 4 নম্বর পৃষ্ঠায়। এটার মধ্যে তেমন কাজ নেই, এটার মধ্যে শুধু আপনি লিখবেন যে জিপি ফান্ডে প্রতি মাসে কত দেন, সেটাকে 12 দিয়ে গুণ দিয়ে যা সেখানে লিখবেন। আরেকটা আছে এখানে যে কল্যাণ তহবিলে আমরা প্রত্যেকেই প্রতি মাসে 150 টাকা করে দিই, সেই হিসাবে 12 মাসে 1800 টাকা হয়, এটা দিবেন। সবশেষে 2টার যোগফল আপনি এখানে বসিয়ে দিবেন। এখানে দেখেন এই যে আপনার বেতন বিবরণীর প্রত্যয়নপত্র, কিভাবে বেতন বিবরণী তৈরি করবেন সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখানে দেখে দেখে নিজেই বেতন বিবরণী তৈরি করতে পারবেন। তো এটা লাগবে। তারপর আপনি যে ব্যাংক থেকে বেতন উত্তোলন করেন সেই ব্যাংক থেকে জুলাই 21 থেকে জুন 22 পর্যন্ত ব্যাংক স্টেটমেন্ট তুলে নেবেন। তারপরে টিন সার্টিফিকেটের ফটোকপি আপনি দেবেন। তো টিন সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়েছি, এটা দেখে দেখে আপনি টিন সার্টিফিকেট ডাউনলোড দিতে পারেন। তারপরে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে দিবেন। তারপর
তারপরে জিপি ফান্ডের হিসাবের ফটোকপি দিবেন। তো জিপি ফান্ডের হিসাব কিভাবে বের করবেন সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি, সেটা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে আপনারা পাসপোর্ট সাইজ ছবি 2 কপি সত্যায়িত দিয়ে দিবেন। আপনার যদি জমি থাকে সেই জমির খাজনা রসিদের ফটোকপি দিয়ে দিবেন। দিয়ে 4 নম্বর পৃষ্ঠার কাজ শেষ। এখন আমরা যাব 5 নম্বর পৃষ্ঠাতে। 5 নম্বর পৃষ্ঠাতে এসে আপনি ওই যে 30/6/2022 এটা লিখবেন। এখানে আপনার নাম লিখবেন আর এখানে 12 ডিজিটের 3 নাম্বার দিবেন। দিয়ে যদি আপনার ব্যবসার থাকে তাহলে মূলধনের পরিমাণ এখানে লিখতে পারেন, আর না থাকলে না লিখবেন। তো যদি আপনি কোনো জমি কিনে থাকেন, কি পরিমাণ জমি কিনেছেন এটা লিখবেন আর এটার দামটা এখানে দিয়ে দিবেন। তারপরে অনেকেই পৈতৃক সম্পত্তি থেকে পাইলে সেই জমির দাম কত এখানে দিবেন, আর না পাইলে এখানে লিখবেন পৈতৃক সম্পত্তি বন্টন হয়নি তাই নাকি মূল্য অজানা দিয়ে দিবেন। ওই যে এখানে যে আমি দিয়েছি এটা এই মূল্য অজানা লিখে দিবেন। এরপরে দেখেন আসছে এখানে এই যে বিনিয়োগ, অনেকে শেয়ারের সাথে জড়িত, অনেকে সঞ্চয়পত্র জড়িত, প্রাইজ বন্ডের সাথে জড়িত, অনেকে ঋণ দিয়ে থাকে মানুষকে, আবার অনেকে জিপি ফান্ডে জমা আছে। তো আপনার এখানে যা যা থাকে টাকা এগুলির মধ্যে যে ক্যাটাগরি থাকে লিখবেন টাকার পরিমাণ, আর না থাকলে জিপি ফান্ডে যা আছে এটা এখানে লিখে দিবেন। এটাকে আপনারা এখানেও লিখবেন, এটাই কিন্তু এটা। হ্যাঁ, আর যদি এখানে থাকে, এটাতে থাকে, এটাতে থাকে, এটাতে থাকে বা এটাতে থাকে, এটাতে থাকে, সবগুলির যোগফল আপনি এখানে লিখবেন। তারপরে দেখেন 5 নম্বরে হলো মোটরযান। যদি মোটরসাইকেল থাকে, কিনে থাকলে এখানে মূল্য লিখবেন, আর না কিনে থাকলে আপনি পুরুষ উপহার হিসেবে প্রাপ্ত যদি হয়ে থাকে তাহলে এখানে মূল্য অজানা দিবেন, আর না কিনে থাকলে তো নাই। আর এখানে অবশ্যই মোটরযানের প্রকৃতির রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এখানে অলঙ্কারাদি আপনার যে পরিমাণ স্বর্ণ আছে যদি থাকে, যদি কিনে থাকেন তার দাম দিবেন এখানে, আর যদি উপহার হিসেবে পান তাহলে এখানে মূল্য অজানা লিখে দিবেন। আসবাবপত্র যদি কিনে থাকেন তাহলে মূল্য লিখবেন, আর যদি উপহার হিসেবে পেয়ে থাকেন তাহলে মূল্য অজানা লিখবেন। ইলেকট্রিক সামগ্রী অনেকেই তো উপহার হিসেবে পায় টিভি, ফ্রিজ, যদি উপহার হিসেবে পেয়ে থাকেন মূল্য অজানা দিবেন, আর কিনে থাকলে মূল্য লিখে দিবেন। এখন দেখেন এখানে আছে ব্যবসা বহির্ভূত অর্থ সম্পদ, নগদ, তারপর ব্যাংকে গচ্ছিত, তারপর অন্যান্য। তো নগদ, অনেকের চাকরির আগে অনেকের কিছু পুঁজি থাকে, যেমন আমি যে লোকের করছি এই লোকের 5 লক্ষ টাকা, যদি আপনারও থাকে সর্বোচ্চ 5 লক্ষ দেখেন, এর উপরে দেখেন না, আর এর নিচে দেখালে কোনো সমস্যা নেই। তো 5 লক্ষ এটা তার অতীত জীবনের 5 লক্ষ, আর ব্যাংকে তার আছে আরো এত টাকা জমা আছে। তাহলে এই দুইটার যোগফল এটা। হ্যাঁ, তো এই ফিগারগুলি মনে রাখবেন, এই ফিগারগুলি কিন্তু পরের পৃষ্ঠায় যাবে। এরপরে আমরা এই পৃষ্ঠা শেষ করলাম, এখন আমরা এই পৃষ্ঠায় আসবো। এই পৃষ্ঠায় আসার আগে আপনার এই যে এখানে এটার সাথে এটা যোগ, এটা যোগ, এটা, এই তিনটার যোগফল আপনি আনবেন। এই যে পূর্ববর্তী পৃষ্ঠার জের এখানে 5 নাম্বার থেকে যখন 6 পৃষ্ঠায় আসবেন তখন এখানে এটা লিখবেন। তো অন্যান্য সম্পদ থাকলে এখানে লিখবেন, না থাকলে এই যোগফলটাই আপনি মোট পরিসম্পদ এখানে বসিয়ে দিবেন। তারপরে দায়সমূহ, যদি আপনার ব্যাংক ঋণ থাকে অনেকের, এই ব্যাংক ঋণটা এখানে লিখে দিবেন। লিখে আপনি মোট দায় কত এই দায়টা এখানে লিখবেন, অর্থাৎ কত দেনা আপনি। হ্যাঁ, এখানে যে যে আইটেমগুলি আছে এর মধ্যে দেনা থাকলে দেনার পরিমাণগুলি লিখে এটার সমষ্টিটা আপনার এখানে লিখবেন। লিখে ওইটা থেকে এটাকে বাদ দিবেন, বাদ দিয়ে যা থাকে আপনি এখানে লিখবেন। এটা হলো এই আয় বছরে শেষ তারিখে নিট সম্পদ, তাহলে এটাই হলো আপনার নিট সম্পদ। এটা হলো আপনার নিট সম্পদ। এটা কিন্তু 8 নাম্বার পেজে অবশ্যই এটা লিখতে হবে। আশা করি বুঝতেছেন। এরপরে আপনি এখানে বিগত আয় বছরের শেষ তারিখে নিট, অর্থাৎ বিগত বছর আপনি এরকম একটা রিটার্ন ফর্ম যদি করে থাকেন, অবশ্যই এখানে এই যে শেষ তারিখে একটা নিট সম্পদের পরিমাণ ছিল, এখানে এই পরিমাণটা গত বছরে যে পরিমাণ ছিল সেটা আপনারা এখানে লিখবেন। যেমন এই ব্যক্তির গত বছরে এটা ছিল এখানে, আর এই বছর এখন এখানে চলে আসছে, এটা লিখবেন। লিখে আপনি এটা থেকে এটা বিয়োগ করবেন, বিয়োগ করে যেটা থাকে এখানে লিখবেন। তারপরে বলছে পারিবারিক ব্যয়। পারিবারিক ব্যয়টা আপনি একটু পরে লেখেন, কারণ এখানে হিসাবের ব্যাপার স্যাপার আছে। এই ফিগারটা মনে রাখেন। এখন যাই আমরা এখানে দেখেন এই যে প্রদর্শিত রিটার্ন আয়, আমি বলেছিলাম আপনাদেরকে যে 3 নম্বর পৃষ্ঠা ডানের সর্বশেষ কলামের যোগফলটা এটা। এরপর কর অব্যাহতি প্রাপ্ত ও করমুক্ত আয়, এটাও 3 নম্বর পৃষ্ঠার মধ্যের কলামের যেটা মোট যোগফলটা এটা। আর অন্যান্য প্রাপ্তি অতীতের সঞ্চয় এবং ব্যাংকে গচ্ছিত। অতীতের সঞ্চয় ওই লোকের ছিল 5 লাখ, আর ব্যাংকে 1,64,760 ছিল। তো এই দুইটার যোগফল হলো আপনার এখানে, যেটা আমি উপরে দেখে আসছি। তো এইগুলির তিনটারে যোগ করে আপনি এখানে লিখবেন। লেখার পরে এই টাকা থেকে এই যে ফিগারটা আছে, এই ফিগার থেকে আপনি এই ফিগারটা বাদ দিবেন। বাদ দেওয়ার পরে দেখবেন এইটা থাকে। হ্যাঁ, এইটারে দিবেন আপনি পারিবারিক ব্যয়। এইভাবে দিলে আপনার হিসাবটা মিলবে। তো দিলাম, দেওয়ার পরে এখন এই দুইটা যোগ করার পরে এই যে যোগ করছি পর এই ফিগারটা আসছে। এখন এই ফিগার থেকে যখন এই ফিগার বাদ দিব, এই যে বলছে পার্থক্য ক্রমিক 16 হতে 17 এর বিয়োগফল, এই যে এটার থেকে এটার
বিয়োগ ফলটা আপনি এখানে লিখবেন। এখানে যদি 0 আসে তাহলে আপনার হিসাব সঠিক, আপনার রিটার্ন ফর্ম সঠিকভাবে ফিল আপ হয়েছে। আর যদি এখানে কিছু আসে উদ্ধৃত থাকে তাহলে মনে করবেন যে আপনার এই রিটার্ন ফর্মটা ফিল আপ হয় নাই, কোনোখানে ভুল রয়ে গেছে। আশা করি ব্যাপারটি বুঝতে পারছেন। এরপরে আপনারা এখানে আপনার সিগনেচার দিবেন, দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে আপনার পুরো নামটা লিখে দিবেন, তারপরে যে তারিখে জমা দিবেন এই তারিখটা এখানে দিয়ে দিবেন। দিয়ে 6 নম্বর পৃষ্ঠা শেষ। এখন আমরা 7 নম্বর পৃষ্ঠায় যাব। ওই যে আমরা ব্যয় দেখাইছি যে আমরা এখানে এই যে একটা ব্যয়, এই ব্যয়টা আমরা সরাসরি 7 নম্বর পৃষ্ঠায় এসে আপনার নাম লিখবেন, 3 নাম্বার দিবেন, দিয়ে ওই ব্যয়টা সরাসরি নিচে লিখে ফেলবেন আর এখানে একটা টান দিয়ে দিবেন। এগুলি পার্ট পার্ট করে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, টান দিয়ে ব্যয়টা সরাসরি নিচে লিখবেন। আর যদি আপনি এগুলি পার্ট পার্ট করে দেন তাহলে একটা গ্রহণযোগ্য মাত্রায় দিবেন, যাদের যোগফল হবে আপনার এই ব্যয় এটার সমান। তো এই পৃষ্ঠা ফিল আপ করে এখানে আপনি সিগনেচার দিবেন, দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে আপনার পুরো নামটা লিখবেন, যে তারিখে জমা দেবেন সেই তারিখটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে আবার আপনার নাম লিখবেন, কর বছরটা 22-23 লিখে দিবেন, আপনার 12 ডিজিটের 3 নাম্বারটা দিয়ে দিবেন এখানে, এরপরে আপনার সার্কেলটা দিয়ে দিবেন এখানে, আর আপনার কর অঞ্চলটা লিখে দিবেন এখানে। লিখে আপনি চলে যাবেন শেষ পৃষ্ঠায়। এই যে নিচে আসেন, রিটার্নে প্রদর্শিত মোট আয়, যেটা আমি বলেছিলাম আপনাকে যে 3 নাম্বার পৃষ্ঠার সর্বডানের কলামের যোগফলটা, এটা এখানে দিবেন। আর এটাও আমি দেখেছি করদাতার নিট সম্পদ বা টাকা 4th পৃষ্ঠার 12 নম্বরে এই টাকাটা আছে, এই টাকাটা দিয়ে দিবেন। আর বাকিগুলি কিছুই নাই, এখানে লিখবেন না, এগুলি অফিস পূরণ করবে, উনি সিগনেচার করবে। তো আপনি সবগুলি ফিল আপ করে 2 সেট ফটোকপি করবেন সবগুলিকে, এই 8 পৃষ্ঠা, তারপরে আপনার যত ডকুমেন্ট আছে এটার সাথে সাথে, হ্যাঁ, এগুলি সবগুলিকে 2 সেট করবেন। 2 সেট করে আর মূল সহ হলো 3 সেট। 3 সেট নিয়ে আপনি ট্যাক্স অফিসে যাবেন, গিয়ে ওনারা যা রাখার রাখবে আর যা কিছু ফেরত দেওয়ার আপনাকে দিয়ে দিবে। তো যেটা ফেরত পাবেন আপনি সুন্দর করে এক সেট আপনি আপনার কাছে ফাইলে রেখে দিবেন, যা পরবর্তী রিটার্ন ফর্ম ফিল আপ করতে অনেক কাজে লাগবে, পরবর্তীতে এটা দরকারও লাগে। তো এভাবে আপনারা নিজেরাই নিজেদের আয়কর রিটার্ন ফর্ম A to Z ফিল আপ করতে পারবেন। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সেই সাথে আপনার পাশে থাকা সাবস্ক্রাইবার বেল আইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন। এতে করে নতুন নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে চলে যাবে। আজ এই পর্যন্ত, আপনারা সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।